বৃহস্পতিবার বাংলাদেশের সকাল সকাল যে আলোচনাটা শুরু হয়েছিল সেই আলোচনার মূল বিষয়বস্তু ছিলেন, মূল ক্যারেক্টার ছিলেন জাস্টিন ট্রুডো এবং তার সদ্য সাবেক স্ত্রী। অর্থাৎ তাদের বিচ্ছেদকে অন্তত বাঙালিরা মেনে নিতে পারছিলেন না। কি একটা হয়ে গেল, কি জানি একটা সমস্যা হয়ে গেল, নিজের ঘরের আসলে খবর নেই, কিন্তু কানাডায় কি হচ্ছে সেটা নিয়ে আসলে অনেকের চোখে ঘুম নেই, অনেকের চিন্তার শেষ নেই। এবং সেই চিন্তা যখন মোটামুটি একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছিল, রেস্টে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক তখন নতুন করে দিনের টেনশনকে রাতে কনভার্ট করলেন তামিম ইকবাল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি প্রধান। তারা যখন সংবাদ সম্মেলন করলেন, তামিম ইকবাল খান স্টেপ ডাউন করেছেন। আপনারা সবাই জানেন ক্যাপ্টেন্সি থেকে ওয়ানডের ক্যাপ্টেন্সি তিনি আর করতে চান না এবং স্পষ্ট জানিয়ে দিয়েছেন যার মূল কারণ হচ্ছে তার ইনজুরি। এই ইনজুরিকে ক্যারি করে তিনি নিশ্চিত না যে কতগুলো ম্যাচ তিনি খেলতে পারবেন, তিনি প্রত্যেকটা ম্যাচে খেলতে পারবেন কিনা, কোন একটা পার্টিকুলার সিরিজ বা টুর্নামেন্টের মাঝপথে তিনি ইনজুরির কারণে দলের বাইরে চলে যাবেন কিনা। যেহেতু অনেক অনিশ্চয়তা এবং যেগুলোর উত্তর আসলে এই মুহূর্তে দেওয়াও সম্ভব না, তামিম ডিসাইড করেছেন যে আসলে দেশের স্বার্থে তার সেলফিশ হওয়ার থেকে, সেলফিশ হয়ে ক্যাপ্টেন্সি করার থেকে বরং দায়িত্বটা অন্য কেউ, যোগ্যতম কেউ পালন করুক, যিনি অন্তত বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য এভেলেবেল। এটা হচ্ছে গত রাতের পাস্ট এবং ফিউচার যে আলোচনাটা, প্রেজেন্ট যে আলোচনাটা এই মুহূর্তে সবচেয়ে বেশি তামিমের সরে যাবার থেকে যে আলোচনাটা সবচেয়ে বেশি ফোকাসে, সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের ক্যাপ্টেন্সির দায়িত্বে কে যাচ্ছেন। এশিয়া কাপের 1 মাস বাকি নাই এবং ইন্টারেস্টিংলি আমরা যদি দেখি বিশ্বকাপের 2 মাসও ঠিকভাবে বাকি নাই। এই যখন একটা অবস্থা, ঠিক তখন বাংলাদেশ দলের ক্যাপ্টেনকে, ওয়ানডে ক্যাপ্টেনকে, ফেভারিট ফরম্যাটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন কে, সেই প্রশ্নের উত্তর মিলছে না। অদ্ভুত এক সমস্যা এবং যে সমস্যাটা তৈরি হয়েছে অনেকটা ক্রিকেট বোর্ডের দায়িত্বহীনতার কারণে। নাজমুল হাসান পাপন সেটা স্বীকারও করেছেন যে ডিপার্টমেন্টের আসলে দায়িত্ব ছিল তামিম ইকবালের ইনজুরির আপডেটস গুলোকে প্রপারলি হ্যান্ডেল করা, তারা সেটা পারেননি। যাক, সেই আলোচনা না, কিন্তু ক্যাপ্টেন কে হচ্ছেন, ক্যাপ্টেন্সি তো কাউকে না কাউকে দিতে হবে। ক্রিকেট বোর্ড মিটিং এ বসবেন, সবাই বসবেন, সেই ডিসকাশনটাতে যিনি সবচেয়ে বেশি এগিয়ে কিংবা যার পক্ষে সবচেয়ে বেশি ভোট, সেই মানুষটা কে হতে যাচ্ছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। অনেকগুলো নাম নিয়ে আমরা আলোচনা বিভিন্ন সময় শুনেছি এবং ইন্টারেস্টিংলি যে নামটা নিয়ে কদিন আগে অনেকেই অনেক বড় বড় রিপোর্ট করার চেষ্টা করেছে, অনেকভাবে নাজমুল হাসান পাপনের ফোনো সাক্ষাৎকার নিয়েও আসলে বলার চেষ্টা করেছে যে আসলে তামিমের অবর্তমানে লিটন কুমার দাস ইজ গোয়িং টু বি দ্য ক্যাপ্টেন। লিটনের নামটা যেভাবে আসছিল নানা সময়ে, নানাভাবে, নানা মিডিয়ায়, নানা অ্যাঙ্গেলে, নানা ধরনের, দিন শেষে যখন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন গতকালকের যে সংবাদ সম্মেলন সেখানটায় বলেন যে ক্যাপ্টেন নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, তার মানে ক্রিকেট বোর্ডের এই নতুন করে ভাবনার প্যাটার্নটা অন্তত লিটন কেন্দ্রিক না, নাম্বার 1। এর বাইরে তো আসলে লিডারশিপ গ্রুপে আরো অনেকেই আছেন। সিনিয়র 2জন ক্রিকেটারের নাম আমরা বলতে পারি। মুশফিকুর রহিম দারুণ ছন্দে রয়েছেন, দানুর ফর্মে রয়েছেন, তিনি ক্যাপ্টেন্সি করেছেন এবং বাংলাদেশ দলকে আসলে টেস্টে একটা সময় মুশফিকুর রহিমের যে ক্যাপ্টেন্সি রেকর্ড সেটা কিন্তু অন্যদের থেকে বেটার ছিল। পরবর্তীতে সেটা চেঞ্জ হয়েছে, স্ট্যাট তো চেঞ্জ হবার জন্যই, কিন্তু মুশফিককে যেভাবে স্টেপ ডাউন করানো হয়েছিল ওই টেস্ট ক্যাপ্টেন্সি থেকে চন্ডিকা হাথুরু সিং এর সময়ই, তারপর থেকে ক্যাপ্টেন্সি, অধিনায়কত্ব এই ব্যাপারগুলোতে তার যে অনীহা, তিনি ব্যাক করবেন না, তিনি সেই দায়িত্বে থাকবেন না, এটা নিয়ে আসলে কোনো ধরনের ডাউট নেই। মাহমুদুল্লাহ রিয়াদ, তার সবচেয়ে বড় সমস্যা তিনি আসলে দলের সুযোগটা শেষ পর্যন্ত পাবেন কিনা। বাংলাদেশের যে স্কোয়াড, বিশ্বকাপের হোক সেটা এশিয়া কাপের হোক, সেই স্কোয়াডে তিনি সার্টেন কিনা সেটাই এখনো নিশ্চিত না। সো ক্যাপ্টেন্সির আলোচনায় মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আসলে আলোচনা করার কোনো কিছু নেই। এর বাইরে জুনিয়র যে বেঞ্চের ক্রিকেটাররা রয়েছে, ক্যাপ্টেন্সির ইস্যুতে আমি বলছি, মেহেদী হাসান মিরাজের নাম আমরা বলতে পারি, লিটনের নাম তো আমি বললাম, নাজমুল হোসেন শান্তর নাম বললাম, কিন্তু এদের নিয়ে না আসলে কারো খুব একটা এই মুহূর্তে আগ্রহ নেই। ফোকাস একজনের উপরই, পুরো আলোটা একজনের উপরই, সব টেনশন, সিদ্ধান্তের ভার একজনের উপরই। ক্রিকেট বোর্ড হয়তো বলছে ঠিকই যে তারা ডিসিশন নেবে, তারা মিটিং করবে, এটা একটা বড় ডিসিশন, বোর্ড থেকে ডিসিশন আসতে হবে, নাজমুল হাসান পাপন একা চাইলেই সেই সিদ্ধান্ত নিতে পারবেন না। যত কথাই বলুন না কেন পাপন ভাই, এখানটা আসলে দিন শেষে সবার পছন্দ দ্য ওয়ান অ্যান্ড অনলি সাকিব আল হাসান।
2011 বিশ্বকাপে একটু যদি আমরা ফিরে যাই, এখন থেকে প্রায় এক যুগ আগে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। এরপর নানা সময় কেটেছে, মাশরাফি বিন মুর্তজার আবির্ভাব আমরা দেখেছি, মুশফিক একটা সময় ওয়ানডে ক্যাপ্টেন হয়েছিলেন, তারপরে আমরা সাকিবকে তামিমকে দুজনকে আবার ক্যাপ্টেন্সি করতে দেখেছিলাম। সাকিব আল হাসানের ক্যাপ্টেন্সির জায়গাটা আসলে সত্যিকার অর্থে মানে নষ্ট হবার কারণ কিন্তু তিনি অনেকটা নিজেই, তিনি যে আসলে ফাঁদে পা দিয়েছিলেন অনেকটা না বুঝেই, সেই কারণে কিন্তু আসলে সাকিব আল হাসানকে নিয়ে যে বিসিবির পরিকল্পনা ছিল অ্যাজ দ্য ফিউচার ক্যাপ্টেন ইন 3 ফরম্যাটস, সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি। এখন এমন একটা সিচুয়েশন, যখন মাত্র ওয়ার্ল্ড কাপের একটু আগে বলছিলাম 2 মাস বাকি, ঠিক সেই সময়টায় সাকিব আল হাসান বাংলাদেশ দলের দায়িত্বের ভারটা নেবেন কিনা ওয়ানডেতে। আমি যদি একটু আপনাদেরকে অতীত দেখানোর চেষ্টা করি, এই সাকিব মাহমুদুল্লাহ রিয়াদকে সরিয়ে দেওয়ার পর টি-20 দায়িত্ব যখন নিলেন, ঠিক তার 2 মাস পরে বাংলাদেশ 1.5 মাস 2 মাস পরে কিন্তু টি-20 বিশ্বকাপ খেলেছিল। রেজাল্টটা কি হয়েছিল একটু সেই জায়গায় যদি যাই, বাংলাদেশ প্রায় 15 বছর পর, প্রায় 1.5 দশক পর প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের মূল পর্বে জয় পেয়েছিল, একটানা 2টো জয়। তার মানে সাকিব আল হাসানের জন্য ম্যাটার করে না যে তিনি কোন সিচুয়েশনে একটা দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। সাকিব ক্যারেক্টারটা এরকম যে সাকিব আসলে কখন নেতৃত্ব দিবেন, সাকিবের নেতৃত্ব দেওয়ার জন্য অনেকগুলো কম্পোনেন্টকে এখানে অ্যাক্টিভ থাকতে হবে, এই ঘটনাগুলো না অন্তত সাকিবের জন্য প্রযোজ্য না। যেহেতু টি-20 বাংলাদেশের অন্যতম ফেভারিট ফরম্যাটস গুলোর একটা না, সেখানটায় গিয়ে যখন বাংলাদেশ ভিন্ন কন্ডিশনে অস্ট্রেলিয়ায় গিয়ে জয় পায়, তার মানে তার মধ্যে কিছু একটা রয়েছে, এটা নিয়ে আসলে ডাউট নেই। আমি বলি আর না বলি, তার মধ্যে আসলে স্পেশাল কিছু একটা রয়েছে। ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশের ফেভারিট ফরম্যাট, যেখানটায় বাংলাদেশের লক্ষ্য অনেক বড়। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য থাকে হচ্ছে কোনো মতে জয় পাওয়া, ওই যে অতীতের যে গ্লানি বাংলাদেশ মূল পর্বে জিততে পারে না সেটা থেকে বের হয়ে আসা। কিন্তু ওয়ানডে তো হিসাবটা এরকম না, বাংলাদেশ ওয়ানডেতে অন্তত সেমিফাইনালস খেলতে চায়, এটা সবাই বলে, এটা আমার কথা না, আপনাদের কথা না। আবার বাংলাদেশ অনেকেই একটু আগ বাড়িয়ে ফাইনাল খেলতে চায়, আরো আগ বাড়িয়ে আরেকটু উপরে ওঠে, সপ্ত আসমানে উঠে অনেকে চ্যাম্পিয়ন হতে চায়। স্বপ্ন দেখতে কোনো বাধা নেই, কিন্তু বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে পুরো দলটাকে তো আসলে রান করাতে হবে। যেই দলটা অপ্রতিরোধ্য ছিল, সেই দলটা দলের ভেতরে এমন কিছু সমস্যা তৈরি হইলো, আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে তারা হেরে গেল। আফগানিস্তানকে আমি ছোট বলছি না, তাদেরকে কোনোভাবে মিনোস বলার সুযোগ নেই, দে আর এ গুড সাইড, কিন্তু এই বাংলাদেশ তো শক্তিশালী দলগুলোর বিপক্ষে জিতেই ওয়ানডে সুপার লিগে 3rd পজিশনটা এনশিওর করেছিল। তাহলে কি হলো? ওই যে নেতৃত্বের জায়গা, কোচের সাথে সংকট, সবকিছু মিলিয়ে ড্রেসিং রুমে একটা অস্বাস্থ্যকর পরিবেশ, সেটাকে ঠিক করার একমাত্র ক্যারেক্টারটা আমার কাছে মনে হয় সাকিব আল হাসান। মিরাজ বলেন, লিটন বলেন, শান্ত বলেন, যেই ক্যারেক্টারগুলোর কথা আমরা বলছি, যাদের আলোচনা আমরা আনছি, যার কথাই আমরা বলি না কেন, এন্ড অফ দ্য ডে বিশ্বকাপের মতো বিগ টুর্নামেন্টে বিশাল স্বপ্ন পূরণের জন্য আপনাকে সত্যি সত্যি একজন সাকিব আল হাসানকেই দরকার, যিনি ডিসিশন নিতে পারেন, ডিসিশন দিতে পারেন, কারো দেয়া চাপানো মতকে তিনি অগ্রাহ্য করতে পারেন, এবং ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স শুধু না, ভারত ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের এক্সপেরিয়েন্স, পুরো দলের সম্পর্কে আইডিয়া, নিজে পারফর্মার, এই ব্যাপারটা না একজন ক্যাপ্টেনের জন্য খুব বেশি দরকার। সো আমার কাছে যেটা মনে হয়, ক্রিকেট বোর্ড আলটিমেটলি সাকিবকে নিয়েই পরিকল্পনা করছে, করবে, করা উচিত। যদি এমনটা না করে, এটার থেকে নির্বুদ্ধিতা কিছু হবে না। এবং সাকিবের উচিত যেভাবে তিনি একদম অন্তিম মুহূর্তে একটা ক্রাইসিস মোমেন্টে টি-20 ক্যাপ্টেন্সিটা নিয়ে বাংলাদেশ দলকে বদলানোর চেষ্টা করছিলেন। আমরা কিন্তু টি-20 কিছুদিন আগে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছি, একটু আপনাদেরকে জানিয়ে রাখি। সেই সাকিব আল হাসান ওয়ানডের দায়িত্বটা যদি নেন, দলটা তো মোটামুটি ঠিকঠাকই, 1-2টা পজিশন নিয়ে ঝামেলা, ব্যাকআপ ওপেনার কে হবে, নাম্বার 7 কে হবে, এগুলো নিয়ে ঝামেলা, দলে কিন্তু বড় কোনো সমস্যা নেই। সো সাকিব যদি টেক ওভার করেন, সাকিব যদি বড় সময়ের জন্য, অন্তত 2 বছরের জন্য ওয়ানডের ক্যাপ্টেন্সিতে দায়িত্বে যান, আমার কাছে মনে হয় এর থেকে ভালো কোনো কিছুই হতে পারে না। এন্ড দিস ইজ গোয়িং টু বি দ্য বেস্ট অপশন। বিসিবি ডেফিনেটলি থিঙ্কিং অ্যাবাউট দ্যাট। আমার সাথে কয়েকজন পরিচালকের কথাও হয়েছে, তারা স্পেসিফিক ভাবে আসলে মিডিয়া এখনই বলতে চান না, যতক্ষণ না পর্যন্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এবং আজকে একদম শেষে গিয়ে লেটেস্ট আপডেটটা দিই, আজ সাকিবের সাথে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনি কথা বলবেন, যেভাবেই হোক সেটা ওভার ফোনে হতে পারে, এটাই সম্ভাবনাই বেশি, যেহেতু সাকিব আল হাসান খুব একটা এভেলেবেল না। এবং এই ব্যাপার নিয়ে আলোচনা হবে, বিসিবি এবং সাকিবের আলোচনা আজকে থেকেই শুরু হচ্ছে অ্যাবাউট দ্য ক্যাপ্টেন্সি অফ ওডিআই।